সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আন্তর্জাতিক বিষয়গুলি লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্লাসে। এবং এটি হচ্ছে লিখিত যে সংক্ষিপ্ত উত্তর বাংলাদেশের পরে আজকে আন্তর্জাতিক, এটাই হচ্ছে শেষ ক্লাস। আগামী দিন থেকে আমরা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলির উপরে ক্লাস নেব। সাম্প্রতিক বিষয়গুলির উপরে আলোচনা হবে আগামীকাল থেকে, এবং শুধু সাম্প্রতিক নয়, সাম্প্রতিকের পাশাপাশি থাকবে সাজেশন, অর্থাৎ সাম্প্রতিক ও সাজেশন থাকবে আগামী থেকে আমাদের ক্লাসের যে আয়োজন থাকবে সেখান থেকে। তো আশা করি সেটি সবার ভালো লাগবে, এবং ভালো লাগার চেয়ে বড় বিষয় হচ্ছে এখন ভালো লাগার সময় নেই। এখন মূল সময়টা হচ্ছে মানে ক্রিজে টিকে থাকা, আর এই ক্রিজে টিকে থাকলে রান পাবেন। হ্যাঁ, এখন উইকেটটা টিকিয়ে রাখতে হবে, এটাই একটা চ্যালেঞ্জ। তো লাইভটা বেশি বেশি শেয়ার করেন, অধিক সংখ্যক মানুষ লাইভটি দেখুক। প্রথম প্রশ্ন আজকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করার জন্য কোন বিদেশি রাষ্ট্রনেতাকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়, এটি কে প্রদান করেন? আবারও বলি, আপনার পরীক্ষা আসছে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, 33তম বিসিএসে আসছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করার জন্য কোন বিদেশি রাষ্ট্রনেতাকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়, এটি কে প্রদান করেন? উত্তর দেন, কমেন্টসে উত্তর লিখবেন। থ্যাংক ইউ অনামিকা, রাজিয়া, শেয়ার ডান। সবাই একটু শেয়ার দেন, এবং এই গ্রুপে প্রতিনিয়ত আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আপনারা একটু মেনশন করেন আপনার প্রিয়জনদের, যদি তাদের কাজে লাগে বা গ্রুপের কার্যক্রম যদি তাদের পছন্দ হয়, তাহলে তারা এই গ্রুপে অ্যাড হবে, গ্রুপের সঙ্গে থাকবে যদি তাদের ভালো লাগে আর কি। ইন্দিরা গান্ধী, একজন উত্তর দিয়েছে ইন্দিরা গান্ধী। গোলাম মুস্তাকিম, আপনার উত্তর সঠিক হয়েছে। 25শে জুলাই 2011, লিখে রাখেন 25শে জুলাই 2011 ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধীর নিকট, মানে কংগ্রেস সভানেত্রী ছিল, এই সোনিয়া গান্ধীর পক্ষে, মানে সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন। শিমুলের উত্তর অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। প্রদান করেন শেখ হাসিনা, ইয়েস। আর এটা সোনিয়া গান্ধীর, এটা মরণোত্তর আর কি, সোনিয়া গান্ধী গ্রহণ করেন এবং ইন্দিরা গান্ধীকে এটা প্রদান করা হয় মুক্তিযুদ্ধে প্রদান রাখার জন্য। UNFCCC, এটা আপনারা জানেন মোটামুটি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, UNFCCC। আপনাদেরকে এটা আসছে, এটা বলতে কি বোঝায়, কবে কোথায় এটা স্বাক্ষরিত হয়, আপনাদেরকে বলতে হবে যে এই UNFCCC, যার সদর দপ্তর হচ্ছে জার্মানির বনে, এটা স্বাক্ষরিত হয় কবে। অর্থাৎ এই UNFCCC হচ্ছে FCCC, এটা হচ্ছে জার্মানির বর্নে হচ্ছে এটার সদর দপ্তর। আপনাকে উত্তর দিতে হবে এটি স্বাক্ষরিত হয় কবে, স্বাক্ষর হয় কবে, কোথায়, এই উত্তরটা আপনাকে দিতে হবে। UNFCCC এটি স্বাক্ষরিত হয় কবে এবং কোথায়? অনামিকা রাজিয়া উত্তর দিয়েছে 1992 সালে, থ্যাংক ইউ সো মাচ। 1992 সালের 9 জুন রিও ডি জেনেরিও, ব্রাজিলে এটি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, সহজ প্রশ্ন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটি, এটি কবে হয়? এটা প্রশ্ন না করলেও পারতাম। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটি হচ্ছে, এটি কবে হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এটি কবে হয়?
উত্তর দিবেন। এটা সহজ প্রশ্ন, তারিখ সহ উত্তর দিতে হবে, তারিখ সহ উত্তর দিতে হবে। 2 ডিসেম্বর 1997। শোভা, উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। পরবর্তীতে এইবার একটু উত্তর দেন, দেখি কেমন পারেন। ICIMOD এটা কি? ICIMOD এটা কি? এটার পূর্ণরূপ লিখেন। এটার পূর্ণরূপ লিখবেন সবাই। ICIMOD এটার পূর্ণরূপ লিখবেন এবং লিখবেন এটির সদর দপ্তর কোথায়। আচ্ছা, গুগল সার্চ দিয়ে না, আবার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন্স ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন্স ডেভেলপমেন্ট। এটা সদর দপ্তর কোথায় শোভা, বলেন? এটা সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন্স ডেভেলপমেন্ট, এটা সদর দপ্তর কোথায়? অনামিকা রাজিয়া উত্তর দিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, দুইজনকেই অনেক ধন্যবাদ। এটা সদর দপ্তর কোথায়, উত্তর দেন। হ্যাঁ, হ্যাঁ মাউন্টেন্স, মাউন্টেন, হ্যাঁ মাউন্টেন, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ওকে। আচ্ছা, এটা উত্তর দেন, সদর দপ্তর কোথায়? নেপাল। গুড রাজিয়া, থ্যাংক ইউ সো মাচ, উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দয়া করে কেউ গুগল সার্চ দিয়ে উত্তর দিবেন না। উইটনেস টু সারেন্ডার কার লেখা? উইটনেস টু সারেন্ডার, এই একটা, এটা তারপরে হচ্ছে আরেকটা লিখবেন, সেটা হচ্ছে সারেন্ডারের ঢাকা। সারেন্ডারের ঢাকা, উইটনেস টু সারেন্ডার আর সারেন্ডারের ঢাকা, এই দুটোর উত্তর দিবেন। দেখি এইটা কে কে পারে। গুগল সার্চ দিবেন না কেউ। উইটনেস টু সারেন্ডার আর সারেন্ডার টু ঢাকা, এই দুইটার লেখকের নাম লেখেন। রাজিয়া বলছে জানি না। আচ্ছা, দেখি আর কেউ আছেন কিনা লেখার মতো। এগুলো কিন্তু আসবে। জুবাইদা নাজিয়া, সিদ্দিক সালিক, হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি লেখক, পাকিস্তানি লেখক সিদ্দিক সালিক, উইটনেস টু সারেন্ডার। আর সারেন্ডারের ঢাকা কেউ লিখেন নাই। এটার ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব, JFR
জে এ পার জ্যাকব, জে এ পার জ্যাকব ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, একজন লিখেছে জ্যাকব। আচ্ছা, এই দুইটাই মনে রাখতে হবে, দুইটাই ইম্পর্টেন্ট বিষয়। পরের প্রশ্ন, ওসামা বিন লাদেন কে হত্যাকারী মার্কিন বাহিনীর বিশেষ ইউনিটের নাম কি? ওসামা বিন লাদেনকে হত্যাকারী মার্কিন বাহিনীর বিশেষ ইউনিটের নাম কি? দ্রুত উত্তর দেন, এগুলো খুব কাজে লাগবে আগামী পরীক্ষাগুলোতে। ওসামা বিন, এগুলো 32তম বিসিএস এর প্রশ্ন, খুব বেশি পুরানো হয়ে গেছে তা না। ওসামা বিন লাদেনকে হত্যাকারী মার্কিন বাহিনীর বিশেষ ইউনিটের নাম কি? ইউএস নেভি সিলস। শিমুল উত্তর দিয়েছে ইউএস নেভি সিল, নেভি সিলস অর্থাৎ ইউএস নেভি সিলস। উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আন্তঃদেশীয় সড়ক যোগাযোগ কাঠামোর নাম কি? বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আন্তঃদেশীয় সড়ক যোগাযোগ কাঠামোর নাম কি? আন্তঃদেশীয় সড়ক যোগাযোগ কাঠামোর নাম কি? যাও, এটা অনেকেই পারবেন, আমি উত্তর দিয়ে দিই, বিবিআইএন। এটা না পারার কিছু নাই, এটা অনেকবার পরীক্ষায় আসছে, আপনারা এটি একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন আর একটু, হ্যাঁ, তাহলে দেখবেন হচ্ছে আরো ভালো পাচ্ছেন। বিসিএমআই না, বিবিআইএন, ঠিক আছে। এমডিজি এসডিজি নিয়ে কথা বলবো না, এগুলো আসছে, এগুলো আপনারা পারেন। এই যে 42তম বিসিএসও কিন্তু আসছে। একটা প্রতিষ্ঠানের নাম লিখবো, আপনারা বলবেন এটা কি। আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় দিচ্ছি আপনাদেরকে। আইএমসিটিসি, সিটিসি এটা কি? আইএমসিটিসি এটা কি? একটু পূর্ণরূপ লিখেন, কারণ পূর্ণরূপ লিখলেই তো জানা হয়ে গেল যে ব্যাপারটা কি আসলে। আইএমসিটিসি খুবই ভিউয়ার কম, কারণ কি বুঝতেছি না। আপনারা একটু শেয়ার দেন বেশি বেশি করে, এগুলো গুরুত্বপূর্ণ। আপনি শেয়ার দেওয়ার কারণে যে দেখবে তার উপকার হবে, সে খুব খুশি হবে। আইএমসিটিসি বাংলাদেশে না, পৃথিবীর কোথাও এরকম ক্লাস হচ্ছে না। গল্প দিচ্ছি না, এটা চ্যালেঞ্জ। কাজের ক্লাস হচ্ছে, আগামী দিন থেকে আরও কাজের ক্লাস হবে। সাজেশন উইথ সাম্প্রতিক, অর্থাৎ সাজেশন থাকবে, টপ টপ টপিক্সে সাজেশন থাকবে আর সাম্প্রতিক আলোচনা থাকবে। আগামীকাল থেকে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের জন্য ওয়েট করছে। বেশি বেশি শেয়ার দেন, বেশি বেশি শেয়ার দেন। এটা কি লিখছে? ট্যাব বুঝি না। আচ্ছা, ইসলামিক ইয়া লিখছে ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন। জোবাইদা, জোবাইদার উত্তর সঠিক হয়েছে। জুবাইদার উত্তর সঠিক হয়েছে। একদম সঠিক হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে সন্ত্রাস বিরোধী ইসলামিক সামরিক জোট, এটা মুখস্থ রাখতেই হবে।
ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কোয়ালিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এটা কবে কত সালে গঠিত হয় কয়টি দেশ নিয়ে? কত সালে গঠিত হয় কয়টি দেশ নিয়ে? এটি কত সালে গঠিত হয় কয়টি দেশ নিয়ে? পরবর্তী প্রশ্ন, এটি কত সালে গঠিত হয়? হ্যাঁ বলেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আজকে সিলেক্টেড করছেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনাদের লাগবে ভাই, এগুলো লাগবে, পিলিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইভাতে লাগবে, সব জায়গায় লাগবে। আর ভাইভা মানে তো জানেন যে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থেকে এই তো করছেন, তাই না? লিখছে জোবাইদা, লিখছে 15ই ডিসেম্বর। জোবাইদা তো ভালোই পারতেছে, ঘটনা কি রে জোবাইদা? 15ই ডিসেম্বর 2015। কয়টি দেশ? এটা আসলে কি? একজন লিখছে অনামিকা রাজিয়া, এটা আসলে কি? ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কোয়ালিশন, এটা হলো ইসলামী সামরিক সন্ত্রাস বিরোধী জোট। অর্থাৎ এই যে ইসলামের নামে যারা মানে যারা সন্ত্রাসবাদ ঘটাচ্ছে সারা পৃথিবীতে, যেমন আইএস, ইসলামিক স্টেট বলা হচ্ছে, কিন্তু ইসলামের নামে যারা এই সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, জোট করছে, তাদের বিরুদ্ধে একটি অর্গানাইজেশন যার নাম হচ্ছে IMCTC, ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কোয়ালিশন। এটা 15ই ডিসেম্বর 2015 এটা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 41টি মেম্বার, 41টি দেশ মিলে এটা গঠন করে, এবং বাংলাদেশ এর সদস্য, বাংলাদেশও এর সদস্য। বুঝতে পেরেছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বেন এটা। এরপরে এখানে যা আছে এগুলো আসলে রিটেনে আসছে, কিন্তু পিডিতে আসার মতো না। যেগুলো আসছে, গণতান্ত্রিক শান্তি তত্ত্ব, ডেমোক্রেটিক পিস থিওরি, এটার প্রবক্তা কে? এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। গণতান্ত্রিক শান্তি তত্ত্ব এর প্রবক্তা কে? এটা কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, এগুলো ইম্পর্টেন্ট। এটা আন্তর্জাতিকও আসতে পারে, এটা নৈতিকতার মধ্যেও আসতে পারে। অতএব এগুলো জানা থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই আজকে এক্সেপশনাল কিছু দিচ্ছি, আজকে যা দিচ্ছি মানে খুবই গুরুত্বপূর্ণগুলো দিচ্ছি আজকে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনাকে জানা থাকতেই হবে। এটা উত্তর দেন, গণতান্ত্রিক শান্তি তত্ত্বের প্রবক্তা একজন উত্তর দিয়েছে, কি নাম? নাইমা খানম, ফ্রিল্যান্সার নাইমা খানম। বাহ, ভালো নাম। ইমানুয়েল কান্ট, কাস্ট না, কাস্ট লিখছেন কেন? না, নাজিয়ার হয় নাই, এটা ইমানুয়েল কান্ট।
ইমানুয়েল কান্ট। সঠিক উত্তর হচ্ছে ইমানুয়েল কান্ট। সঠিক উত্তর হচ্ছে ইমানুয়েল কান্ট। এটা মনে রাখবেন, এগুলো কিন্তু টপ করে পরীক্ষায় চলে আসবে, আর টপ করে ভুল করবেন না, জানা থাকলে কিন্তু ভুল করবেন আপনি। আর একটা প্রশ্ন দিচ্ছি, এগুলো একদম সাম্প্রতিক, মানে 38তম বিসিএস এর লিখিত, হ্যাঁ। সেটা হলো গ্লোবাল কমন্স কি? গ্লোবাল কমন্স কি? গ্লোবাল কমন্স কি? একটু সংক্ষেপে লেখেন এক লাইনে, কারণ এখানে আসতে পারে উত্তরটা, পরীক্ষা আসতে পারে পিলিতে, আপনাকে এই প্রশ্নটা লেখা লাগতে পারে যে উত্তর হবে গ্লোবাল কমন্স। আচ্ছা, এটা আমি বলে দেই, গ্লোবাল কমন্স হচ্ছে মহাকাশ, বায়ুমণ্ডল এবং মহাসাগরের মতো পৃথিবীর অমালিকানাধীন প্রাকৃতিক সম্পদ। অমালিকানাধীন, যেমন এই যে মহাকাশ, তারপরে হচ্ছে আমরা বলতে পারি বায়ুমণ্ডল, মহাসাগর, এই যে এরকম কিছু অমালিকানাধীন আছে। যেমন আমরা যদি বলি যে অ্যান্টার্কটিকা মহাদেশ, এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো জনবসতি নাই, কারণ 80 থেকে 90% হচ্ছে বরফ। তাহলে এই অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে অমালিকানাধীন। এই অমালিকানাধীন যে যে সম্পদ রয়েছে, এই সম্পদ যে তত্ত্ব, সেটাই হলো গ্লোবাল কমন্স। অর্থাৎ গ্লোবাল কমন্সের অন্তর্ভুক্ত হচ্ছে, গ্লোবাল কমন্সের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলি। আমার কথা হয়তো বুঝতে পেরেছেন। আপনাকে পরীক্ষায় যে প্রশ্নটা করা হবে সেটি হলো এরকম, যেহেতু 38তম বিসিএস এর রিটেনে এটা আসছে, তো প্রিলিমিনারিতে আসতেই এটা মানে যেগুলো হচ্ছে অমালিকানাধীন, আপনি মনে রাখবেন, অমালিকানাধীন সম্পদ। আজকে ক্লাসটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, অন্য দিনের চেয়ে খুব বেশি ইম্পর্টেন্ট আজকে ক্লাসটা, কারণ আনকমন অনেক কিছুই পাবেন। 2-1 উত্তর দিতে পারছেন। অমালিকানাধীন সম্পদ যেমন বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল তো অমালিকানাধীন, কোনো মালিকানা আছে? মহাসাগর, তারপরে হচ্ছে বললাম যে এই যে অ্যান্টার্কটিকার কথা বললাম, অ্যান্টার্কটিকা মহাদেশের কথা বললাম। আবার এই যে মহাকাশ, এই মহাকাশের মালিকানা কার? এগুলো হচ্ছে অমালিকানাধীন সম্পদ। এই অমালিকানাধীন সম্পদ হচ্ছে গ্লোবাল কমন্সের অন্তর্ভুক্ত। তাহলে পরীক্ষায় আসবে যে মহাকাশ, যদি প্রশ্নটা এরকম হতে পারে, যদি আজ পর্যন্ত প্রশ্ন আসে নাই, রিটেনে আসছে, পিলিতে আসে নাই, বাট প্রশ্নটা যদি এমন হয় যে বায়ুমণ্ডল, মহাকাশ এরূপ অমালিকানাধীন সম্পদ নিম্নের কোনটির অন্তর্ভুক্ত, তাহলে আপনি উত্তর দিবেন গ্লোবাল কমন্স। আশা করি বুঝতে পেরেছেন। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কি? যেহেতু আমরা স্বল্প উন্নত দেশ থেকে, আচ্ছা, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য, এটা আসলে পিলির জন্য গুরুত্বপূর্ণ না লিখি। উন্নয়নশীল দেশগুলোর মাথাপিছু আয় কম থাকে, কৃষির উপর নির্ভরশীলতা বেশি থাকে, মানে 75%-এর বেশি কৃষির উপর নির্ভরশীল, আর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়। যদিও উন্নয়নশীল দেশগুলোকে 1025 মার্কিন ডলার বা তার নিচে মাথাপিছু আয় দেখানো হয়েছে, তাহলে আমাদের কৃষির উপর নির্ভরশীলতা আছে এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় এটা প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ না। আরেকটা প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা কত কিলোমিটার? এটা 200 নটিক্যাল মাইল, এটা আপনারা জানেন। এটা নিয়ে আলোচনা করবো না। দ্বৈত ট্র্যাক অর্থাৎ ডুয়েল ট্র্যাক কূটনীতি, এটা নিয়ে সেদিন কথা বলেছি, আজকে আর কথা বলবো না। ডুয়েল ট্র্যাক কূটনীতি, এগুলো নিয়ে আর আজকে কথা বলবো না। এটা হলো। এরপরে বর্তমান বিশ্বে
কোন দেশে 4টি রাষ্ট্রধর্ম রয়েছে? বর্তমান বিশ্বে কোন দেশে 4টি রাষ্ট্রধর্ম রয়েছে এবং ধর্মগুলো কি? একটা মজার প্রশ্ন, এবং দেখি কে কে পারে। 4টা রাষ্ট্রধর্ম রয়েছে কোন দেশে? দেখি এটার উত্তর দেন। এমন প্রশ্ন তো পরীক্ষা আসতেই পারে, এটা তো বেশি দিনের কথা না যে পরীক্ষায় আসছে, বুঝতে পেরেছেন? 37তম বিসিএস। আচ্ছা বলেন, বর্তমান যে বিসিএসই হোক, একটু উল্টাপাল্টা গেছে, যাই হোক, বর্তমান বিশ্বে কোন দেশে 4টি রাষ্ট্রধর্ম রয়েছে এবং কি কি? দেখি এই উত্তরটা কে কে দিতে পারে। আগে কোন দেশ বলেন, কি কি না বললেও চলবে, কোন দেশ এটা আসতেই পারে যে কোন দেশে 4টি রাষ্ট্রধর্ম রয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 4টা রাষ্ট্রধর্ম রয়েছে যে দেশে। রাষ্ট্রধর্মগুলো কি কি বলে দিচ্ছি: খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, ইহুদি। এই 4টা ধর্ম রয়েছে ওই দেশ রাষ্ট্রে। 4টা রাষ্ট্রধর্মের দেশ: খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, ইহুদি। একজন উত্তর দিছে আকাশ সাহা, ইন্ডিয়া। ইন্ডিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আকাশ সাহা। এমডি মাসুদ, মালাইক হাওলাদার, আপনাদের উত্তর সঠিক নয়। ইন্ডিয়া হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাষ্ট্রীয় কোনো ধর্ম নাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বুঝতে পেরেছেন? কি লিখছে? ইসরায়েল। ইসরায়েল ইহুদি রাষ্ট্র, আলোহীন ল্যাম্পপোস্ট হবে না। না, ইন্ডিয়া ইসরায়েল যারা লিখছেন হয় নাই, ইন্ডিয়া ইসরায়েল হবে না। 4টা রাষ্ট্রধর্ম রয়েছে: খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, ইহুদি। 4টা রাষ্ট্রীয় হবে, 4টা রাষ্ট্র। কানাডা, না কানাডা হলো না, হলো না, কানাডা হয় নাই। যাই হোক, উত্তর দিয়ে দেয়, আর দেরি করি না। রাশিয়া, রাশিয়া, রাশিয়া লিখে রাখেন, রাশিয়া লিখে রাখেন, রাশিয়া। রাশিয়ায় 4টা রাষ্ট্রধর্ম রয়েছে। কি কি? খ্রিস্টান, ইসলাম মানে মুসলিম, তারপরে ইহুদি, বৌদ্ধ। এই 4টা। ওকে? না আরব আমিরাত মুসলিম রাষ্ট্র ভাই, আরব রাষ্ট্র। রাশিয়া, রাশিয়া উত্তর হবে, ফিলিস্তিন হবে না। আচ্ছা যাই হোক, চমৎকার। তো আমাদের কিন্তু জমে উঠেছে আজকে ক্লাস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। নেক্সট প্রশ্ন, আফ্রিকান ইউনিয়ন আপনাদেরকে পড়িয়েছি, এর প্রেসিডেন্ট কে? আফ্রিকান ইউনিয়ন, AU এর বর্তমান প্রেসিডেন্ট কে? একটু কঠিন নাম, AU, আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন বর্তমান প্রেসিডেন্ট কে? দেশের নাম বলে দিচ্ছি। শোভা লিখতে লিখতেছে, মনে হচ্ছিল রাশিয়া, বাট শিওর ছিলাম না। জবাইদা। আচ্ছা, একজন লিখছে ফ্লেক্সি। আচ্ছা, ফ্লেক্সি দিয়ে মনে রেখেন, ফ্লেক্সি লোড দিয়ে মনে রেখেন, কারণ নামটা অনেক কঠিন। APLIX, এটা হলো ফেলিক্স। ঠিক আছে? ফেলিক্স অ্যান্টোনিও সুশিকেদি শিশুলম্ব, এটা কঙ্গোর, এটা হচ্ছে কঙ্গোর। স্যার আপনার ক্লাস কি না জমবে, ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন মাই পয়েন্ট অফ ভিউ। থ্যাংক ইউ মালিক হাওলাদার, আপনারা সফল হইলেই আমি সার্থক। বিশেষ করে করোনার সময় প্রাইভেট ব্যাচে যাদেরকে সার্ভিস দিয়েছি তাদের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি, এবং হচ্ছে আপনারা 19 তারিখে ভালো করলেই আমি আমার এই মানে ক্যাপাসিটি বা আমার এই টিচিং ক্যাপাসিটি বা আমার এই মেকানিজম সার্থকে লাগবে আশা করি। দেখেন, এটা হলো আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট, এর বাড়ি হচ্ছে কঙ্গোতে।
একটু কঠিন, না আসার সম্ভাবনাই বেশি, তারপর যদি আসে পড়ে রেখেন। হ্যাঁ, আচ্ছা, এলডিসি নিয়ে আমি এখন পড়াবো না, যদিও এলডিসি নিয়ে সংক্ষিপ্ত একটা প্রশ্ন আসছে। এলডিসি নিয়ে সাম্প্রতিকের মধ্যে পড়াবো, যেহেতু যা সুপারিশ করেছে বাংলাদেশকে দ্বিতীয় দফায় এলডিসি থেকে বের হওয়ার, এবং 26 সালে চূড়ান্তভাবে বের হবে। এই কারণে এলডিসি নিয়ে আলোচনা করব না, এটা ইসের মধ্যে আলোচনা করব। আচ্ছা, খুব সহজ একটা প্রশ্ন এবার পরীক্ষা আসতে পারে, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি? একটু লেখেন দেখি, সবাই পারেন তারপরে লিখেন। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি? এই কয়দিন বেশি বই টই কিনেন না, দেখলাম প্রচুর ভিড় বই কেনার জন্য। আমার এক স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, স্যার আপনার বই কিনবো নাকি এই কয়দিন পড়ার জন্য? আমি বলছি দরকার নেই। কেন বলছি? কারণ আপনার কাছে বই বিক্রি করে 2টা টাকা ইনকাম করাই আমার মূল লক্ষ্য না টিচার হিসেবে। আমার মূল লক্ষ্য হচ্ছে আপনি যেন সঠিক গাইডলাইন পান। বুঝতে পেরেছেন? যারা 27 উত্তর দিয়েছেন 27, তাদেরটা সঠিক হয়েছে। 28 উত্তর দিয়েছেন ভুল হয়েছে। আমি চাই সঠিক একটা গাইডলাইন পান। বই কিনা আপনাদের মূল উদ্দেশ্য হতে পারে না। আমি দেখলাম বই কেনার জন্য হিড়িক, সাম্প্রতিকের বইয়ের জন্য হিড়িক লাগছে মার্কেটে। ভাই, এইগুলো বেশি খারাপ করবে পরীক্ষায়। আমি বদদোয়া দিতেছি না। কি দরকার আছে এখন নতুন করে বই টই কেনার? 10টা সাম্প্রতিকের বই আছে, তারপরে আবার সাম্প্রতিকের বই। এই কদিনে মাথা নষ্ট হবে, জানা জিনিসগুলো ভুলে যাবে। যাই হোক, আপনারা যারা 43 দিবেন তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। বইটার নাম প্রবাহ বেসিক জিকে। এটা ভুলে অন্য কোনো বই কিনবেন না, প্রবাহ বেসিক জিকে কিনবেন। এটা কিনা একটা লাভ আছে, সে লাভ হলো এটার মধ্যে 4টা সাবজেক্ট: বাংলাদেশ, আন্তর্জাতিক, জিওগ্রাফি, এথিক্স, এই 4টা, আর রিসেন্ট আছে এই 5টা। এই 5টা সাবজেক্ট, মানে 4টা সাবজেক্টই বলবো, 5টা বলবো না। এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট যদি আপনি ইন্ডিভিজুয়াল বই কিনেন, যে কোনো কোম্পানির বই কিনলে আপনার 1000 টাকার বেশি খরচ হবে। দেখেন, আমরা ভালো বুদ্ধি দিলেও স্টুডেন্ট এটা বোঝে না, ভালো বুদ্ধি কখনো নেয় না। যেমন আপনারা জানেন যে আমার একটা বিশ্ব প্রবাহ নামে বই ছিল, আছে। বইটা একটু ছোট বই, বইটা বেশি বড় না। ছোট মানে হচ্ছে দাম কম, আর দাম কম মানে আমার লাভ কম। আমার লাভ কম মানে আপনার লাভ বেশি। কিভাবে? কারণ আপনার টাকা সেভ হচ্ছে, কম পড়ে আপনি বেশি নাম্বার পাচ্ছেন। 40তম বিসিএসে বিশ্ব প্রবাহতে হুবহু কমন ছিল 19টি প্রশ্ন, হুবহু কমন ছিল। আমি দেখাইতে পারি আপনাকে পৃষ্ঠা নম্বর সহকারে। কারণ অনেকেই বলবেন যে স্যার সব বইই তো আছে। ভাই, যেগুলো মোটা বই সেগুলো সবই কমন পড়বে, কারণ আপনি মোটা বই কোনোদিন পড়ে শেষ করতে পারবেন না। আর এমন এমন বই আছে বাজারে, যে বইয়ে এমন তথ্য নাই যে ওই বইয়ে নেই, তাহলে কমন তো পড়বেই, পড়বে না কেন? কিন্তু ছোট্ট একটা বই লিখে, অল্প পৃষ্ঠার একটা বই লিখে চ্যালেঞ্জ করতে পারবে কেউ যে এই বই থেকে কমন পড়বে? আমি প্রলয় করেছিলাম এবং কমন পড়েছিল। কিন্তু কি হলো, স্টুডেন্টের ফিডব্যাক কি? ছোট বই বই না, বড় বই লাগবে, ময়দার বস্তা লাগবে। কিনেন ময়দার বস্তা। বাজারে এমন বই আছে যেটা উঁচু করতে কষ্ট হয়ে যায়, আর লেখা পড়তে কষ্ট হয়, হাবিজাবি দিয়ে ভরা, আননেসেসারি তথ্য দিয়ে ভরা। এগুলো দিয়ে কি হবে রে ভাই? যারা বই কিনে, এই যে বই কিনা নিয়ে যারা খুব বেশি মানে উৎসুক, আমি আমার একটা এক্সাম ব্যাচে একটা নোট চাইলাম যে কার কাছে কি কি বই আছে। একজন দেখলাম লিখছে 2-3টা সিরিজের নাম লিখছে, ওই সিরিজের সব বই, ওই 2-3টা সিরিজের সব বই তার কাছে আছে। কিন্তু বললাম পড়ছো? বলো না। কেন? আবার যে যখন যেটা বলছে তখন সেটা কিনছে। ভাই, বই কিনলেই হবে না। যাই হোক, এটা কিনলে আপনার লাভ হলো 1000 টাকার বেশি লাগবে আপনার এই সাবজেক্টগুলো কিনতে। এই সাবজেক্টগুলো আপনি ইন্ডিভিজুয়ালি কিনে যে লাভবান হবেন, তার চেয়ে বেশি লাভবান হবেন প্রবাহ বেসিক জিকে কিনে। আই ক্যান চ্যালেঞ্জ
প্রবাহ বেসিক জিকের দাম 300 টাকা, লাভ হচ্ছে সেভ 700 টাকা সেভ, আপনার 700 টাকা সেভ হচ্ছে। আর বিশাল পড়ার যে পাহাড় এটা কমে যাচ্ছে। যারা 43তম বিসিএস দিবেন তারা কিনবেন, যারা 41তম বিসিএস দিবেন তারা এখন আমার বই কিনবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করলাম, যারা 41তম বিসিএস দিবেন তারা এই কয়দিন আমার বই কিনবেন না, 19 তারিখের পরে কিনবেন। এখন একটা বই কেনা মানেই না মাথায় নতুন প্যানিক, নতুন টেনশন, ওই বইয়ে কি আছে এইটুকু পড়ে শেষ করতে হবে, এইটুকু না পড়লে কি জানি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যারা 43তম বিসিএস দিবেন তারা পারচেস করতে পারেন, যে কোনো স্বনামধন্য লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন। যাই হোক, একটু বিজ্ঞাপন দিলাম পড়ানোর ফাঁকে, বুঝতেই পারতেছেন। তো বিজ্ঞাপন অতিরঞ্জিত কোনো বিজ্ঞাপন না, বিজ্ঞাপনটা অথেন্টিক, বিজ্ঞাপনটা সত্য, বিজ্ঞাপনটা মানুষকে ঠকানোর কোনো বিজ্ঞাপনটা না। বিজ্ঞাপনটা আপনাদেরকে যেটা দিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনাদের উপকারে আসবে। স্টুডেন্টের মধ্যে একটা জিনিস কাজ করে, ওই বই না পড়লে মনে হয় আমি ক্যাডারই হব না। আমি বইয়ের নাম বলতেছি না, ওই বই যদি বাজারে না আসে আমি ক্যাডারই হব না, নিশ্চিত ফেল, নিশ্চিত পাস হওয়ার কোনো সুযোগ নেই। কিরে ভাই, কি একটা অস্থির অবস্থা, অস্থিরতা তৈরি হয়েছে বাজারে। ওই বই লাগবে, ওই বইয়ে কি মানে সব দিয়ে দিয়েছে, পিএসসি বের করছে বই, ওই বই থেকে এই প্রশ্ন করবে। এগুলো হচ্ছে মানে সবই মানে কি বলবো ভাই, এই কয়দিন আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাসার থেকে বের হয়েন না বই কেনার জন্য, মার্কেটে যায়েন না, মার্কেটে যাওয়া বন্ধ করেন। আমি কালকেও নীলক্ষেত গিয়ে দেখছি মার্কেট পাড়া দেওয়া যায়। তার মানে অনেকের হয়েছে যে এখন বই কিনতে হবে, 15 দিন পরীক্ষার বাকি। আমি সবাইকে বলবো, যা বলছেন এইগুলো একটু ভালো করে দেখেন। আপনি এখন মার্কেটে যায়েন না, দোকানে যায়েন না, আমার বইও কিনেন না। আপনি যদি 41তম ক্যান্ডিডেট হন, রিয়েল ক্যান্ডিডেট হন, কোনো বই কিনেন না, এখন টোটাল বই কেনা অফ করে দেন। আপনি বই কিনবেন 19 তারিখের পরে, মার্চ মাসের শেষের দিকে প্রয়োজনে বই কিনেন। এখন কোনো কারেন্ট অ্যাফেয়ার বা কোনো যে কিছুই হোক আর নতুন করে কোনো কিছু অন্তর্ভুক্ত করেন না, কারণ প্রশ্ন হয়ে গেছে। এই মাসে তো আর আপনার নতুন করে প্রশ্ন হবে না, প্রশ্ন তো করা হয়ে গেছে। থ্যাংক ইউ আকাশ সাহা। যাই হোক, আমি এখন কাউকেই আমার বই কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি না। 19 তারিখে পরীক্ষা দেওয়ার পর আপনারা বই কিনবেন, তার আগে কেউ বই কিনবেন না। এবং এলোমেলো বই কিনবেন না, উল্টাপাল্টা বই কিনবেন না। আগামী মনে রাখবেন, আগামী 19 তারিখ পর্যন্ত সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো আপনার সুস্থতা। কারণ আপনি ভালো প্রস্তুতির পরেও আপনি যদি এর মধ্যে অসুস্থ হয়ে পড়েন কোনো কারণে, সেটা জ্বর হোক, ডিসেন্ট্রি হোক, সেটা লুজ মোশন হোক বা অ্যানাদার কোনো ডিজিজ হোক, মনে রাখবেন 19 তারিখের পরীক্ষা আপনার খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। এখন থেকে প্রতিদিন লেবুর শরবত খাবেন, আপনি যেন অসুস্থ না হন। খেয়াল রাখবেন কোনো কারণে যেন রোদ্রে গিয়ে আপনার মানে শরীর খারাপ না হয়, কোনো কারণে প্রচুর গোসল করে যেন জ্বর হয়ে ঠান্ডা লেগে জ্বর না হয়। অর্থাৎ আপনি এতদিন যা পড়ছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এইগুলোকে এখন আত্মস্থ করার, নতুন করে কোনো কিছু বাড়াবেন না। এবং আপনি যেন কোনো কারণে অসুস্থ না হন। সবার প্রতি আমার সৃষ্টিকর্তার প্রতি থাকবে, প্রার্থনা থাকবে, কেউ যেন আমার স্টুডেন্ট কেউ যেন অসুস্থ না হয়, সবাই যেন সুস্থ শরীরে পরীক্ষা দিতে পারে। কারণ আপনি যদি শরীর সুস্থ থাকে আর স্থির মানসিকতা নিয়ে যদি আপনি পরীক্ষার হলে যেতে পারেন, আপনি পরীক্ষায় ভালো করবেন। আপনি ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে পারলে আপনি পরীক্ষায় ভালো করবেন। এটা আমি বললাম, যা পড়ছেন যদি আপনার প্রস্তুতি 6 মাসের হয়ে থাকে, যেমন আমার সাথে যারা প্রাইভেট ব্যাচে ছিল আমি অনেককে চিনি, ওদের হঠাৎ করে দেখতেছি মাথা গরম গরম ভাব, বেশ 10-15 দিন ধরে দেখতেছি। যখন 19 তারিখের ডেটটা দিছে তখনই ওদের মাথা গরম গরম ভাব। ওদের মাথাটা ঠান্ডা করতে হবে। আজকে 10:30টায় ওদের ঢুকবো ওদের সাথে ক্লাসে, ওদের মাথায় ঠান্ডা করতে হবে আগে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি 19 তারিখের পরীক্ষায় পিলি টিকবেন যদি এই কদিন মাথা ঠান্ডা রাখতে পারেন, স্থির থাকতে পারেন। তাহলে কয়টা কাজ করা যাবে না, অসুস্থ হওয়া যাবে না,
যদি অসুস্থ সুস্থতা এটা সৃষ্টিকর্তার দান, তারপরে আপনি সতর্ক থাকবেন। 2 নাম্বার, এই কয়দিন আর বের হবেন না, কোথাও যাবেন না, কোথাও কোনো বেড়াবার, কোনো দাওয়াত খাওয়া, বিশেষ করে বই কিনবেন না, কোনো বইপত্র কিনবেন না, একটা বইও কিনবেন না। এরপরে হচ্ছে আপনার মানসিকতাকে স্থির রাখার চেষ্টা করবেন। এর জন্য যদি আপনি আপনার ধর্ম, আপনি যদি মুসলিম হন তাহলে আপনার নামাজ পড়া বাড়িয়ে দেন, আপনি যদি হিন্দু হন আপনার যোগব্যায়াম বাড়িয়ে দেন, বা আপনি হচ্ছে যে ধর্মেরই হন, প্রত্যেকটা ধর্মে মনকে স্থির রাখার জন্য কিছু মেডিটেশন আছে, কিছু রিলিজিয়াস ফর্মুলা আছে। কার কোনটা আছে আমি ওটা মেনশন করছি না, আপনি আপনারটা পালন করেন। এই কয়দিন আপনার মনকে চঞ্চলতা দূর করে মনকে স্থির করেন। কোথাও বের হবেন না, কোনো আড্ডা নাই, কোনো ঘোরা নাই, কোনো ঘোরাফেরা নাই, কিচ্ছু নাই। আপনাকে সুস্থ থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না, এবং নতুন করে কোনো বই কেনা যাবে না, একটা বইও কিনবেন না। ঠিক আছে, আসেন আমরা পরের আলোচনায় আসি, পরবর্তীতে আবার সম্ভব হলে কথা বলবো। বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্কের নাম কি এবং কোথায় অবস্থিত? এটা পারবেন সবাই। বাংলাদেশের প্রথম সাফারি পার্কের নাম কি এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম সাফারি পার্কের নাম কি এবং কোথায় অবস্থিত? একটু উত্তর দেন। আরো কিছু গুরুত্বপূর্ণ, আরো 2টা শীট আছে আমার কাছে, এটা শেষ করব আজকে। হ্যাঁ, একজন কক্সবাজার লিখছেন, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। কক্সবাজার লিখছেন। আচ্ছা, এই পার্কের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, এটা হচ্ছে কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত। কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত, এটা হচ্ছে কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত। পরীক্ষার কয়েকদিন আগে আপনাদেরকে টেবিলে স্থির থাকার জন্য একটা ট্রেনিং ব্যবস্থা করা হচ্ছে, এই গ্রুপে কিছু মোটিভেশনাল কথাবার্তার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ ককাস কি? বাংলাদেশ ককাস একটু উত্তর দেন দেখি। বলবো নিয়মিত গ্রুপে থাকেন, প্রতিনিয়ত। আমি বলছি না পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের সাপোর্ট দিব, মেন্টাল সাপোর্ট দিব, কিছু পারি আর না পারি মেন্টাল সাপোর্ট দিব আপনাদেরকে। বলছি তো পরীক্ষার আগ পর্যন্ত আধা ঘন্টার জন্য হলেও আপনাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমি আসব। ককাস, বাংলাদেশ ককাস কি? বাংলাদেশ ককাস, দ্রুত উত্তর দিলে পরের প্রশ্নে যাব। সাম্প্রতিক ও সাজেশনমূলক ক্লাস নিয়ে আসবো আপনাদের সামনে নেক্সট দিন থেকে, এবং স্ট্যাটাস দেওয়া থাকবে যে ক্লাসে আসবো, এটা পাবেন। নমিনেশন, একজন লিখছে, আকাশ সাহা লিখছে নমিনেশন, না, এটা যুক্তরাষ্ট্রের আইনসভায়, মানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট একটা লবিং দল থাকে, এই লবিং দলকে বলা হয় ককাস, বাংলাদেশ ককাস। যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট লবিং দল। শোভা উত্তর দিয়েছে ইয়েস। অনেকেই আছে 2021 সালে চাকরি হয়ে যাবে, 2021 সালে তো বিসিএস হয়ে যাবে না, বাট চাকরি হয়ে যাবে, সরকারি চাকরি, আমি কনফার্ম। আমি নাম বলবো না, বাট বেশ কয়েকজন আছে চাকরি হয়ে যাবে, আমি তাদেরকে চিনি। এই করোনার সময়টা শুধু কাজে লাগানোর কারণে, লেগে থাকার কারণে আমি টেবিলে বসিয়ে রাখছি, একটা কাজ করতে পেরেছি, বসিয়ে রেখেছি,
অন্যমনস্ক হইতে দেয়নি, এদের চাকরি হবে। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে অনামিকা রাজিয়া, শোভা, থ্যাংক ইউ। ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতির নাম কি? এটা পারবেন সবাই, আমি জানি, এটা না পারার কিছু নেই। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? বদরুদ্দিন তায়েবাজি? না, হয় নাই, হয় নাই। ডক্টর জাকির, আলোহীন ল্যাম্পপোস্ট সঠিক উত্তর দিয়েছে। পুরো নাম লিখবেন ডক্টর জাকির হোসেন, পুরো নাম লিখতে হবে ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির লিখলে হবে না, কারণ ডক্টর জাকিরের পরে নায়েক লাগাই দিলে তো ডক্টর জাকির নায়েক হয়ে যাবে, বোঝেন নাই? ডক্টর জাকির হোসেন লিখতে হবে। ওকে, আচ্ছা এবার আসেন পরের প্রশ্ন। ন্যাম, ন্যাম তো সবাই চিনেন, কিন্তু এই ন্যাম ট্রয়িকা কি? ন্যাম ট্রয়িকা কি? ন্যাম সবাই চিনেন, এখন ন্যাম দেখলেই তো পরীক্ষায় উত্তর দিয়ে দিবেন, তাই না? যে ন্যাম তো চিনেন, ন্যাম তো পড়ছেন, ন্যাম জানা জিনিস, কিন্তু ন্যাম ট্রয়িকা কি? এই ন্যাম ট্রয়িকা হচ্ছে ন্যাম সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের নাম, এটা ন্যামের বাইরে না। ন্যাম ট্রয়িকা হচ্ছে ন্যাম সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের নাম। আশা করি পারবেন। এরপরে আল-কুদস কি? আল-কুদস কি? উত্তর দেন। আল-কুদস কি? আল-কুদস কি? ইরানের সেনাবাহিনী? না। শোনেন, আপনাদের ওআইসি পড়াইছি না? এই ওআইসি গঠনের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, এই কমিটির নাম হচ্ছে আল-কুদস। ওআইসি গঠনের সময় একটি কমিটি, এই কমিটির নাম হচ্ছে আল-কুদস। এবার আসেন আল-কুদসের পরে আল-আকসা ইন্তিফাদা। আল-আকসা ইন্তিফাদা এটা কি? আল-আকসা ইন্তিফাদা এটা কি? আচ্ছা, একজন লিখছে আল-আকসা ইন্তিফাদা, এটা হলো ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অধিকার হতে আল-আকসা মসজিদ রক্ষা করার যে একটা আন্দোলন, তাকে বলা হয় আল-আকসা ইন্তিফাদা। অর্থাৎ এই যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল তার অধিকার হতে আল-আকসা মসজিদকে মুক্ত করার যে আন্দোলন, সেই আন্দোলনের নাম হচ্ছে আল-আকসা ইন্তিফাদা। আবারও বলছি, ইহুদি রাষ্ট্র ইসরায়েল তার কাছ থেকে আল-আকসা মসজিদ রক্ষা করার যে আন্দোলন, সেই আন্দোলনের নাম হচ্ছে আল-আকসা ইন্তিফাদা।
পরের প্রশ্ন আমি একটু বেছে বেছে দিচ্ছি যেগুলো একদম কমন, সেগুলো আমি দিচ্ছি। থার্ড রিস্ক কি? THIRD, থার্ড রিস্ক, REIC, সরি REICH, REI, এই থার্ড রিস্ক কি? এই প্রত্যেকে কিন্তু ভুল ভুল উত্তর দিচ্ছেন বর্তমানে। থার্ড রিস্কটা কি? আজকের সব হবে এক্সেপশনাল। থার্ড রিস্ক উত্তর দেন। এর বাইরে আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই। হ্যাঁ, একজন উত্তর দিয়েছে, এটা একটা মানে শোভা উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে একটা জার্মান শব্দ, অর্থাৎ তৃতীয় রাইখ। এটা রাইখ, জার্মান ভাষায় এটাকে বলা হয় রাইখ, তৃতীয় রাইখ। এটা হচ্ছে 1933 থেকে 1945 সাল পর্যন্ত হিটলারের যে শাসন আমল, সেটাকে থার্ড রাইখ বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। অর্থাৎ আজকে বুঝতেই পারছেন বেছে বেছে আলোচনা করেছি, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আলোচনা করা হয়নি, আলোচনা করেছি ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো হচ্ছে আপনাদেরকে যেটি বলবো, আমি অনেক কথাই বলেছি আজকে প্রস্তুতির পাশাপাশি, আবারও বলছি মাথা ঠান্ডা, মন স্থির। নতুন করে কোনো কিছু পড়া যাবে না, নতুন কোনো বই কেনা যাবে না। এরপরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, যে জায়গাটা আপনার জানেন যে ইম্পর্টেন্ট হট টপিকস, ওখান থেকে প্রশ্ন হবেই, ওই জায়গাটাকে বারবার দেখবেন। এই কয়েকটা কাজ করবেন, কাজগুলো একটু লিখে দিই যেন মনে থাকে। 1 নাম্বার, মন স্থির করতে হবে। 2 নম্বর, সুস্থ থাকতে হবে। 3 নম্বর, নতুন টপিক পড়া যাবে না। 4 নম্বর, নতুন বই কেনা যাবে না। 5 নম্বর, সাম্প্রতিক নিয়ে মাতামাতি করা যাবে না। 6 নম্বর, আপনাদের প্রতি আমার এই 6 দফা 6 পয়েন্টস, এটা 1966 সালের 6 দফা না, আপনাদের প্রতি আমার 6 দফা, এগুলো ঠিক মতন পালন করেন তাহলেই দেখবেন। আর এই সুস্থ থাকতে হবে মানে রাত 12টার মধ্যে ঘুমাতে হবে। রাত 12টার মধ্যে না ঘুমাইলে আপনি অসুস্থ হবেন। আচ্ছা,
এই 6 দফা 6 পয়েন্টস এটা আপনাদের জন্য। এখন এই যে বুঝলে বুঝপাতা নাহলে তেজপাতা, না মানলে তো আমার কিছু করার নেই। মানে ভেতরে যেন এমন ডিজাইন না আসে, আরে ওইটা না পড়লে যেন আমার জন্য কি মিস্টেক হয়ে গেল। আর এক শ্রেণীর লোক আছেন যাদের দুর্বলতা কাটে নাই নির্দিষ্ট একটা সাবজেক্টে, সেটা জিকে হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক। এই 15 দিনে আপনার দুর্বলতা কাটবে না, কাটানোর চেষ্টা করেন না। যদি এইটা কাটানোর চেষ্টা করেন বাকি সব ভুলে যাবেন। কি বললাম? এই কয়দিনে আপনার কাছে মনে হতে পারে আপনি যে কোনো একটা সাবজেক্টে দুর্বল থাকতে পারেন, বা যে কোনো একটা জায়গা আপনার দুর্বলতা থাকতে পারে। আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা 41-এর 6 দফা অনামিকা রাজিয়া। আপনার কাছে মনে হতে পারে যে আমার এই দুর্বলতা এই 15 দিনে কাটায় উঠবো। যখন আপনি 15 দিনে এই দুর্বলতা কাটাইতে চাবেন তখন ওই সাবজেক্টের উপরে আপনি জোর দিবেন। ওই সাবজেক্টের উপর জোর দিতে গিয়ে দেখবেন একজন হলো মানে খুব মোটা বিশাল 100 কেজি ওজন, তার নাম রাখছে চিকন আলী। তো এখন চিকন একজন মানুষ বলে তাহলে আমার নাম কি রাখবো? এত মোটা লোক যদি হয় চিকন আলী, তাহলে আমার নাম কি? বলে তাহলে তো আমার নাম হবে নাই আলী। এখন একটা সাবজেক্টের দুর্বলতা কাটানোর জন্য যদি সময় দেন এই কয়দিন, তাহলে আপনি নাই আলী হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? একদম জিরো হয়ে যাবেন, ভ্যানিশ হয়ে যাবেন। অতএব এই 15 দিনে আপনার দুর্বলতা কাটানোর কোনো সুযোগ নেই। অতএব আপনি রিল্যাক্স, আপনার স্ট্রং জোন পুতুল, আপনার স্ট্রং উইক জোন খোঁজার দরকার নেই, আপনার সবই স্ট্রং। এটা মাথায় রাখেন। আগে মনকে শান্ত করেন। মডেল টেস্ট কন্টিনিউ করবেন। হ্যাঁ, মডেল টেস্ট 15 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন। 15 তারিখের পরে আর মডেল টেস্ট দিবেন না। 15 তারিখ পর্যন্ত 16, 17, 18 এই 3 দিন রিল্যাক্সে থাকবেন, কোনো প্যারা নেবেন না, কোনো মাথায় চাপ নেবেন না, এবং হচ্ছে রিল্যাক্সে যে টপিকগুলো ভালো লাগে ওইগুলো একটু দেখবেন। এবং পরীক্ষার আগের দিন রাত্রে সাম্প্রতিক পড়বেন না। বুঝতে পেরেছেন? পরীক্ষার আগের দিন রাত্রে সাম্প্রতিক করবেন না, ম্যাথমেটিক্স করবেন না। পরীক্ষার আগের দিন, ইভেন আগের 2 দিন কোনো সাম্প্রতিক পড়বেন না, ম্যাথের দিকে চোখ বোলাবেন না, ম্যাথ করতে যাবেন না। জাস্ট জিকে, বাংলা এইগুলো একটু দেখবেন। ইংরেজির মানে কিছু রুল, গুরুত্বপূর্ণ যে রুলগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে এই জায়গাগুলো একটু দেখবেন। অন্য কোনো কাজ করবেন না, খুব রিল্যাক্স। আপনি মাথায় সেট করেন 41তম বিসিএস আপনার 2টা ঘটনা ঘটতে পারে আপনার জীবনে 41-এ। একটা হলো হবে, 2 হলো হবে না। খুব সহজ, এটা নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নেই। হইলে ভালো, রিটেনের জন্য পড়বেন, না হইলে 43-এর জন্য পড়বেন। কাহিনী ক্লিয়ার। আর আপনার চিন্তাটা আপনি যখন এরকমভাবে করতে পারবেন তখন আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা ভালো হবে। আর আপনি যদি এরকম চিন্তা করেন 41 না হইলে যে আমার কি হবে, জীবনই রাখবো না, উফ কি যে হবে 41, এই যে ভাবতেছেন আর পড়া বলতেছেন, এবং পরীক্ষার হলে গিয়ে দেখবেন মাথা গরম হয়ে গেছে। আর পরীক্ষার হলে মাথা গরম হয়েছে মানে আপনি ফাইনাল শেষ। 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হলেই পরীক্ষা শেষ। অতএব সব রিল্যাক্স। আমি সবাইকে বলবো রিল্যাক্সে থাকেন। এক্সামের আগের রাত আপনি অবশ্যই 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, 10টা থেকে 11টা। এবং হচ্ছে আগের রাতে আপনার কাছে যেটা মনে হয়, আমি বলবো যে পড়ার দরকার নেই, খুব বেশি পড়ার দরকার নাই। জাস্ট করা আর কি, মানে একটু স্কিপ করলেন যে যে জায়গাগুলো মানে মানে আমি বলবো যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আরেকটু দেখলে ভালো হইতো। ধরেন ধ্বনির বিপর্যয় থেকে একটা প্রশ্ন আসে, তো একটু দেখি, আমি একটা উদাহরণ দিলাম আমি, বা ওই যে অমুক রুলটা আরেকবার দেখলে ভালো হইতো, ওই অমুক রুলটা একটু দেখলেন, এই আর কিছু করবেন না। বুঝতে পারছেন? মানে আহামরি কোনো পড়বেন না, প্রেশার নেওয়া যাবে না আগের দিন। এটা সুস্থদের জন্য বলছি। আর যারা অসুস্থ, বিভিন্ন শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারা তো অনেক সতর্ক থাকবেন। এটা যারা সুস্থ, মোটামুটি সুস্থ, 80% সুস্থ তাদের জন্য। কিন্তু বিভিন্ন শরীরে সমস্যা আছে, হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, প্রেশার লো হয়ে যায়, নানান ধরনের সমস্যা আছে। এরপরে যাদের এই যে মাথায় পেইন হয়,
হ্যাঁ, এটা খুবই প্রবলেম। তো এই প্রেশার, পড়ার প্রেশার যদি নেন আর যদি মাথা ব্যথা শুরু হয়ে যায় তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। অতএব এদিকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না। মানে আমি এইটে যদি আমার এই একটা কথা যদি মাথায় রাখেন, 41তম বিসিএস এর 2টা রেজাল্ট হবে আপনার, হবে পিলি, হবে কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড, ডাজেন্ট ম্যাটার। কোয়ালিফাইড হলে রিটেন পড়বো, আনকোয়ালিফাইড হলে 43 পড়বো, কথা শেষ। এই রিল্যাক্স মোডে যদি থাকেন পরীক্ষা ভালো হবে। আর রিল্যাক্স মোডে না থাকলে দেখবেন পরীক্ষা দিবেন কি, গিয়ে রোল নম্বর ভুল করছেন, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছেন, নামের ঘর ব্লাঙ্ক রেখে আর এক জায়গায় লিখছেন, অনেক ভুল হইতে পারে। মাথা গরম হলো মানে আপনার পরীক্ষা নষ্ট, বুঝেন নাই? প্রশ্ন যাই হোক, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন যাই হোক, যেমনই হোক, আপনি দেখবেন মাথা গরম হইলে জানা প্রশ্ন ভুল করে আসছেন আর বাইরে এসে আপনার মাথা থাবড়াইতেছেন, কিচ্ছু করার নাই। জানা প্রশ্ন আপনি ভুল করবেন যদি মাথা গরম হয়ে যায়। অর্থাৎ আমি সবাইকে বলবো স্থির, কুল। এই তো আমি পারতেছি না নিজেকে স্থির রাখতে, সব ভুলে গেছি, এটাই সমস্যা। এই যে মানে তীরে এসে টরি ডুবানোর মতো তোমার, বুঝতে পেরেছো? তোমাকে আগেও বলেছি, তুমি এখন অস্থির হওয়ার কি হইলো আমি তো বুঝলাম না। নিজের মেডিটেশন নিজেকে করতে হয়, নিজের মোটিভেশন নিজেকে দিতে হয়, অন্য কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না। তুমি নিজেই নিজেকে মোটিভেট করো। যে কাজে তোমার ক্ষতি হচ্ছে, এই যে স্থির না থাকার কারণে তোমার মাইগ্রেন হচ্ছে, তুমি সব ভুলে যাচ্ছ, এটা ক্ষতিকার তোমার। তুমি যদি তোমার ক্ষতি না বুঝো, তোমার ক্ষতি কে বুঝাবে বলো? তুমি তোমার ক্ষতি বুঝতেছো না, তোমাকে কার বোঝানোর ক্ষমতা আছে? কারোই কিন্তু বোঝানোর ক্ষমতা নেই। এইসব বাদ দাও, ছেড়ে দাও, টোটালি রিল্যাক্স হয়ে যাও, ফুল রিল্যাক্স। রিল্যাক্স মোডে পরীক্ষা দাও। আমি বলছি তুমি যা জানো, আমি তো জানি আমার স্টুডেন্ট কতটুকু জানে। তুমি যা জানো, 41তম বিসিএস এ তুমি 150-র উপরে মার্ক পাওয়া। তুমি যা জানো, তুমি যদি মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, তোমার মতন অনেকেই আছে আমার পরিচিত যারা 150+ মার্কস পাওয়ার ক্ষমতা রাখে, 150-এর বেশি পাওয়ার ক্ষমতা রাখে। পাস তো করবাই, 150-এর বেশি পাবা। আমি বললাম আই ক্যান চ্যালেঞ্জ। যদি মাথায় স্থির করে তুমি ঠান্ডা রেখে যদি পরীক্ষা দিয়ে আসতে পারো, 150+ মার্কস পাওয়া। আর যদি মাথা গরম করো, বাইরে এসে দেখবা যে সব পার্টটা কিন্তু ভুল হয়ে গেছে, বুঝছো? এই জন্য বললাম, সবাইকে স্থির হওয়ার আহ্বান জানিয়ে, সবার সুস্থতা কামনা করে, সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার আবার 10:30টায় আর একটা ক্লাস আছে, তার জন্য প্রস্তুত হই। ভালো থাকেন, শুভকামনা সবার জন্য। শুভরাত্রি।